আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি গল্প। আশা করি এই গল্পটা অন্যান্য গল্পের মতো তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি জানি না মানুষ কতটা একা হলে নিজের কাছে অচেনা হয়ে যায়। আমি জানি না কতটা কষ্ট পেলে চোখের জল আর বের হয় না, শুধু বুকের ভেতর জমতে থাকে। কিন্তু আজকে রাতে এই ঠান্ডা লকআপের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আমি সেই উত্তরটা পেয়ে গেছি। আমার নাম রনি হাসান। আজকে আমি আপনাদের এমন একটা গল্প বলবো যেটা বলতে গেলে গলা আটকে আসে, বুকটা ভারী হয়ে যায়, কিন্তু আমাকে বলতেই হবে। কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ভালোবেসে ঠকেছে, বিশ্বাস রেখে প্রতারিত হয়েছে, আর শেষে অন্ধকারে একা বসে ভেবেছে আমার কি আসলেই কোনো দোষ ছিল। এখন রাত কয়টা বাজে জানি না। এই লকআপে কোনো ঘড়ি নেই, জানালা নেই, কোনো আলো নেই, শুধু আছে একটা স্যাঁতস্যাঁতে দেয়াল, একটা মিটমিটে টিউবলাইট আর আমি। হাতে হাত করা, পায়ে শিকল নেই, কিন্তু মনে আছে। বুকের ভেতর এমন একটা ভার যেটা নামানোর কোনো উপায় নেই। একটু আগে পুলিশ অফিসার এসেছিলেন, ঘরে ঢুকেই আমার দিকে এমন ভাবে তাকালেন যেন আমি কোনো মানুষ না। তারপর বললেন, মানুষ খারাপ হয় এটা অনেক দেখেছি, কিন্তু তোর মতো অমানুষ জীবনেও দেখিনি। তোর বিয়ে করা বউ যে তোর সাথে সংসার করেছে, যে তোর ঘরে থেকেছে, সে আজকে নিজে থেকে থানায় এসে টাকা ঢেলে গেছে। জানিস কেন? শুধুমাত্র তোকে রিমান্ডে নিয়ে শায়েস্তা করার জন্য। আর যে মামলায় তোকে ধরে এনেছি সেটাতেই তোর কপালে শনি লেগে যাবে, তাই ভালোভাবে প্রস্তুত থাকিস। অর্পিতা। দরজাটা বন্ধ হয়ে গেল। আমি একা বসে বসে ভাবছি অর্পিতা, শুধু এই নামটা আমার মাথায় ঘুরছে। যে মেয়েটার জন্য একদিন লোকলজ্জা ছেড়েছিলাম, সমাজের ভয় ছেড়েছিলাম, শ্বশুরের অপমান সহ্য করেছিলাম, সেই মেয়েটাই আজকে নিজে থেকে থানায় এসে টাকা দিয়ে গেছে যাতে আমাকে রিমান্ডে নিয়ে মারা হয়। কথাটা মাথার ভেতর একবার ঘুরলো, তারপর বুকের ভেতরে কোথাও একটা কিছু ভেঙে পড়লো শব্দহীন ভাবে, অনেকটা নীরবে, যেভাবে ভাঙলে কেউ টের পায় না, শুধু যে ভাঙে সে বোঝে। চোখের কোণে জল জমে উঠলো, দ্রুত হাতের পিঠে মুছে নিলাম। এখানে কাদার অধিকার নেই, এখানে কেউ জিজ্ঞেস করবে না কষ্ট পাচ্ছ, এখানে সবাই ধরে নিয়েছে আমি দোষী। কিন্তু আমি কি সত্যিই দোষী? আপনারা হয়তো ভাবছেন এই মানুষটা এমন কি করলো যে নিজের স্ত্রী তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাহলে শুনুন, আমি নিজেই বলছি শুরু থেকে। আমি রনি হাসান, অনার্স শেষ করেছিলাম বড় স্বপ্ন নিয়ে। ভেবেছিলাম পড়াশোনা শেষ হলে জীবনটা সুন্দর হয়ে যাবে, ভালো একটা চাকরি হবে, মাকে সুখে রাখতে পারবো। কিন্তু বাস্তবতা অন্যরকম। বেকারত্বের গ্লানি বুকে চেপে একটা ছোট্ট চাকরিতে ঢুকলাম। মাইনে বেশি না, কিন্তু মা আর আমার দুজনের সংসার কোনো মতে চলতো। সঙ্গে টিউশনিও করতাম। মাস শেষে যা আসতো তাতে অভাব না থাকলেও বাড়তি কিছু ছিল না, কিন্তু মনে অনেক শান্তি ছিল, কারণ পাশে মা ছিলেন। কিন্তু 2 বছর আগে সেই শান্তিটুকুও চলে গেল। আমাদের একা করে বাবা চলে গেলেন হঠাৎ করে একটা ভোরবেলায়। আগের রাতেও তার সাথে কথা বলেছিলাম। সকালে উঠে দেখি বাবা আর নেই। সেদিন মাটি সরে গিয়েছিল পায়ের নিচ থেকে। বাবা শুধু বাবা ছিলেন না, বাবা ছিলেন আমার সাহস, আমার ভরসা, আমার পৃথিবী। বাবা চলে যাওয়ার পর ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, যেন ঘরের ভেতর একটা শূন্যতা থাকে যেটা কোনো আসবাব দিয়ে ভরা যায় না। একটা বড় আপু ছিলেন, বাবা বেঁচে থাকতেই বিয়ে হয়েছিল তার, কিন্তু বাবা চলে যাওয়ার পর আপু যেন আমাদের ভুলেই গেলেন। মা মাঝে মাঝে ফোন করতেন, কান্না জড়ানো কণ্ঠে বলতেন, মা একটু আয়, তোর ভাইটা একা একা সব সামলাচ্ছে, বাবা নেই, তুই না আসলে আমরা কেমন করে থাকি বল, একটু আয় মা। আপু আসতেন, কিন্তু চোখের দেখা দিয়েই উঠে পড়তেন, চা খাওয়ার সময়টুকুও দিতেন না। মা শুধু তাকিয়ে থাকতেন, আমিও তাকিয়ে থাকতাম, কিছু বলতাম না, কারণ বাবা শিখিয়ে গিয়েছেন আপনজনকে ছোট করতে নেই, তুমি যতই কষ্ট পাও না কেন। তাই হাসি মুখে বিদায় দিতাম, আর ভেতরে ভেতরে বুকটা ভারী হয়ে যেত। এরপর মা অসুস্থ হয়ে পড়লেন। বয়সের ভার শরীর আর নিতে পারছিল না, বিছানায় পড়ে গেলেন। একদিকে অসুস্থ মা, অন্যদিকে সংসারের একার চাপ। ভেতরে ভেতরে একটা ক্লান্তি জমেছিল যেটা ঘুমালেও যায় না, রাতে শুয়ে থাকলেও মাথা থেকে সরে না। ঠিক সেই সময়ে আমার জীবনে একটাই আলো ছিল, একটাই মানুষ ছিল, তার নাম অর্পিতা। অর্পিতার সাথে পরিচয় অনেক দিনের। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে আরো কাছে আসা, আরো গভীরে যাওয়া। ওকে দেখলে মনে হতো এই পৃথিবীতে এখনো ভালো কিছু আছে,
এখনো বেঁচে থাকার মানে আছে, কিন্তু সম্পর্কটা আলোর মুখ দেখছিল না। অর্পিতার বাবা শহরের পরিচিত মানুষ, সম্পদ, মান সম্মান, গর্ব সবই আছে তার। আর আমি একটা সাধারণ ছেলে, ছোট্ট চাকরি, অসুস্থ মার সাথে ভাড়া বাড়ি। তার সামনে গিয়ে বিয়ের কথা তোলার সাহস আমার হতো না। ভেতরে সব সময় একটা ভয় কুরে কুরে খেত, যদি না করে দেন, যদি অপমান করেন, আর যদি অর্পিতাকেও দূরে সরিয়ে দেন। অর্পিতা বারবার বলতো, রনি তুমি যাও, বাবাকে আমি চিনি, তুমি সরাসরি বললে উনি না করতে পারবেন না, তুমি শুধু একবার সাহস করে বলো, বাকিটা আমি দেখব। আমি একদিন সাহস করে গেলাম, ভেতরে ভেতরে কাঁপলেও মুখে সেটা বুঝতে দেইনি। অর্পিতার বাবার সামনে বসে সবকিছু বললাম, কত ভালোবাসি, কত যত্ন করব, আর কখনো কষ্ট দেব না, ইত্যাদি ইত্যাদি। উনি সবকিছু শুনলেন, তারপর এমন ভাবে তাকালেন যেন আমি কোনো মানুষ না, যেন আমি ভুল জায়গায় বসে আছি। অর্পিতার বাবা বলল, তুমি কে? একটা সাধারণ চাকরিজীবী ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করবে? বাবা নেই, মা অসুস্থ, একটা ভাড়া বাড়িতে থাকো, এটা নিয়ে এসেছো আমার সামনে? নিজের অবস্থানটা একটু বোঝো। আমার মেয়ের জন্য এর চেয়ে ভালো পাত্র আমি খুঁজে নেব। আর কোনোদিন এই বাড়ির সামনে দেখতে চাই না তোমাকে, এক্ষুনি বেরিয়ে যাও। আমিও কিছু না বলে বেরিয়ে এলাম। বাড়িতে ফিরলাম চুপচাপ, মাকে কিছু বলিনি, শুধু রুমে ঢুকে দরজা বন্ধ করে অনেকক্ষণ অন্ধকারে বসে রইলাম। সেদিন বুঝেছিলাম গরিব মানুষের স্বপ্ন দেখার অধিকার নেই, ভালোবাসার কোনো অধিকার নেই। সেই অপমানটা এখনো বুকের ভেতর পাথরের মতো চাপা পড়ে আছে। সেই অপমানের প্রায় এক সপ্তাহ পর্যন্ত অর্পিতার সাথে কোনো কথা বলিনি। ও ফোন দিলে ধরতাম না, মেসেজের জবাব দিতাম না, ভেবেছিলাম ভুলে যাওয়াই ভালো। কিন্তু অর্পিতা ছাড়েনি। একদিন ও নিজে থেকেই ফোন করলো। প্রথমে ধরিনি, দ্বিতীয়বারও ধরিনি, তৃতীয়বার ধরার সাথে সাথে ওপাশ থেকে শুধু কান্নার শব্দ। অর্পিতা বলল, রনি তুমি কি জানো এই 7টা দিন আমার কেমন কেটেছে? প্রতিটা রাত একা কেঁদেছি, ঠিকমতো খেতে পারিনি, ঘুমাতে পারিনি, শুধু তোমার কথা মনে হয়েছে। বাবা যা বলেছেন সেটা ঠিক না, তুমি আমার কাছে সেরা, প্লিজ রনি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর কান্নার শব্দ শুনে বুকের ভেতর কেমন মুচড়ে উঠল। আমার ভেতর বাকি সব দ্বিধা ভেঙে গেল। আমরা পালিয়ে বিয়ে করলাম। সেদিন মনে হয়েছিল পৃথিবীতে আর কোনো ভয় নেই, আর কোনো একাকিত্ব নেই, আমার পাশে অর্পিতা আছে, এটুকুই যথেষ্ট। এখন এগুলো ভাবলে হাসি পায়, আগে কতই না বোকা ছিলাম আমি। অর্পিতাকে নিয়ে ঘরে ঢুকতে অদ্ভুত একটা আনন্দ চারপাশে ছড়িয়ে পড়লো, যেটা অনেকদিন ছিল না। অর্পিতা অনেক ভালো মনের একটা মেয়ে ছিল, অসুস্থ শাশুড়িকে সেবা করত মন থেকে, ঔষধ দিত সময় মতো, পাশে বসে গল্প করত, রাতে ঘুম না হলে মাথায় হাত বুলিয়ে দিত। মা একদিন আমাকে একা পেয়ে বললেন, রনি অর্পিতা অনেক ভালো মেয়ে, ওকে দেখে বুকটা ঠান্ডা হয়ে যায়, তুই ওকে বিয়ে করে অনেক ভালো করেছিস বাবা। মায়ের মুখে এই কথা শুনে বুকটা ভরে গিয়েছিল। অর্পিতা আমাকেও কম যত্ন করতো না। অফিস থেকে ফিরলে জিজ্ঞেস করতো, ক্লান্ত লাগছে, আজকের দিনটা কেমন ছিল, দুপুরে ঠিক মতো খেয়েছো, তাড়াতাড়ি হাত ধুয়ে আসো, আমি খাবার বেড়ে দেই। ছোট ছোট এই কথাগুলো কি যে ভালো লাগতো তখন। মনে মনে ভাবতাম জীবনসঙ্গী হিসেবে অর্পিতাকে বেছে নিয়ে ভুল করিনি। আর তখন ওই জীবনে সবচেয়ে বড় খুশির খবরটা এলো। অর্পিতা একদিন লাজুক মুখে বলল, রনি আমি মা হতে যাচ্ছি। সেই মুহূর্তটার কথা আজও মনে আছে। বুকের ভেতর এত আনন্দ হচ্ছিল যে মনে হয়েছিল পৃথিবীর সকল সুখ বুঝি আমার কাছেই জমা আছে। ভেতরে ভেতরে ভাবছিলাম কেমন হবে আমার সন্তান, ছেলে না মেয়ে, কার মতো দেখতে হবে, কি নাম রাখবো আমার সন্তানের। অনেকটা সুখের দিন ছিল সেগুলো, সত্যিকারের সুখের দিন। অর্পিতার বাবা মেয়ের কোনো খোঁজ রাখতেন না, রাগটা এখনো কমেনি, এটা আমি বুঝতে পারতাম। তবুও মাথা নত করে মেনে নিয়েছিলাম, কারণ অর্পিতা সুখে আছে, এটুকুই আমার জন্য যথেষ্ট। কিন্তু শাশুড়ি মা মাঝে মাঝে অর্পিতার সাথে কথা বলতেন, আমার সাথে বলতেন না, আমিও জোর করতাম না। অর্পিতা যখন 3 মাসের অন্তঃসত্ত্বা, তখন একদিন হঠাৎ শাশুড়ি মা চলে এলেন। দরজায় দেখে একটু অবাক হলাম। ভেতরে এসে বসলেন। একটু পরে তাকে চা দেওয়া হলো। চা খেতে খেতে বললেন, অর্পিতাকে 2 দিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই, ওর শরীরটা একটু দেখা দরকার, ডাক্তারের কাছেও নিয়ে যাব, তোমরা রাজি তো? মনে মনে খুশি হলাম, ভাবলাম যাক, অবশেষে হয়তো মেনে নিয়েছেন। মেয়ের সন্তানের কথা ভেবে রাগটা একটু গলেছে। হাসি মুখে বললাম, অবশ্যই, আপনি নিয়ে যান, 2 দিন পর আমি নিয়ে আসব। 2 দিন পর অর্পিতা ফোন করলো, রনি একটু আসবে, তোমাকে দেখতে ইচ্ছে করছে, অনেক মিস করছি। প্রথমে রাজি হইনি, শ্বশুর বাড়িতে যেতে মন চাইতো না, যেখানে আমাকে মানুষ বলে মনে করে না সেখানে গিয়ে কি লাভ। কিন্তু অর্পিতার কণ্ঠে একটা টান ছিল, প্লিজ রনি একটু আসো, শুধু তোমার মুখটা দেখতে চাই। সেই টান উপেক্ষা করতে না পেরে গেলাম।
দরজায় নক করতেই শ্বশুর দরজা খুললেন। আমাকে দেখা মাত্র রাগী চোখে আমার দিকে তাকালেন, কিন্তু একটা কথাও বললেন না। সরাসরি নিজের রুমে চলে গেলেন। শাশুড়ি এসে ভদ্রতার খাতিরে বললেন, বসো। এর থেকে বেশি কিছু না। আমি অর্পিতার রুমের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো রুমানা, অর্পিতার ছোট বোন। বয়সে ছোট হলেও কথায় বেশ পটু। হাসি মুখে বলল, আরে ক্রাশ ভাইয়া, কখন আসলেন? আমাকে জানাননি কেন? ক্রাশ ভাইয়া শুনে একটু অবাক হলাম। হেসে বললাম, ভাইয়া ডেকেছ এটাই যথেষ্ট। ক্রাশ ভাইয়া আবার কি জিনিস? রুমানা বলল, ও আপনি বুঝবেন না। আমি বললাম, বোঝার দরকারও নেই, বলো অর্পিতা কোথায়? রুমানা বলল, আমার সাথে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ভাইয়া আপু ওখানে আছে, আপনি যান। আমি ধন্যবাদ দিয়ে ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরে অর্পিতা নেই। ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে। বিছানায় বসে ফোনে স্ক্রল করতে লাগলাম। মিনিট 5 পরে রুমানা আবার ঢুকলো। রুমানা বলল, আপু এখনো আসেনি তাই না? রনি বলল, হ্যাঁ। কোথায় গিয়েছে? রুমানা বলল, আপু নেই তো কি হয়েছে, আমি তো আছি। কথাটা একটু অদ্ভুত লাগলো। পাত্তা না দিয়ে বললাম, বেশিক্ষণ থাকবো না, অর্পিতার সাথে দুটো কথা বলে চলে যাব। রুমানা বলল, আচ্ছা ভাইয়া একটা কথা বলি, আমাদের দুই বোনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগে আপনার? আমি বললাম, তোমরা দুজনেই সুন্দর, এই নিয়ে কম্পিটিশনের কি আছে? রুমানা বলল, না ভাইয়া, আপুর চেয়ে আমি বেশি সুন্দর, সত্যি করে বলুন। আমি বললাম, আচ্ছা তুমি বেশি সুন্দর, এবার একটু তোমার আপুকে ডেকে দাও। রুমানা বলল, বারবার আপুকে ডাকতে বলছেন কেন? যা বলার আমাকে বলুন। এই বলে রুমানা দরজাটা আটকে দিল। দরজাটা বন্ধ হওয়ার শব্দ কানে লাগতেই বুকটা কেমন ধক করে উঠল। বিছানা থেকে উঠলাম। আমি বললাম, দরজা খোলো রুমানা, আমি বাহিরে যাব। তবে আমার পুরো কথাটা শেষ করতে পারলাম না। রুমানা হঠাৎ এগিয়ে এলো, 1 পা 2 পা, তারপর আমাকে জড়িয়ে ধরলো। বুকটা আমার কেঁপে উঠল। সরিয়ে দেওয়ার আগেই নিচু গলায় বলল, রনি ভাইয়া, আপুর ফোনে আপনার ছবি দেখে আপনাকে অনেক ভালো লাগে। অনেকদিন ধরে বলতে চেয়েছি, কিন্তু সুযোগ পাইনি। আজকে সুযোগ হয়েছে। আমাকে কি ভালোবাসবেন? আপু কিচ্ছু জানবে না, শুধু আপনি হ্যাঁ বলুন। এক ঝাটকায় সরিয়ে দিলাম। আমি বললাম, রুমানা তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলছো বুঝতে পারছো? তোমার আপুর স্বামী আমি, আর তুমি আমাকে এই কথা বলছো? লজ্জা করে না তোমার? রুমানার মুখে কোনো লজ্জা নেই, চোখে শীতল একটা দৃঢ়তা। রুমানা বলল, রাগ দেখাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমাকে চেনেন না এখনো। আমি কি করতে পারি সেটা জানলে এখনোই ভালোই রাজি হয়ে যেতেন। আচ্ছা যাই হোক, এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন। আমি বললাম, সামনে থেকে সরো। এটা বলে দরজার দিকে এগোলাম। তখন ওই রুমানা চিৎকার করে উঠল, এত জোরে আর এত তীক্ষ্ণ ছিল যেন পুরো বাড়িটাই কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে দরজা খুলে ঢুকলো অর্পিতা, সাথে শ্বশুর শাশুড়িও এলেন। সবাই একসাথে বলল, কি হয়েছে, কেন চিৎকার করলি? রুমানা কান্নার ভান করে কাপা কাপা আঙ্গুল তুলে আমার দিকে দেখিয়ে বলল, এই লোকটা আমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল। আমি না বলেছি তবুও ছাড়েনি, তাই চিৎকার দিতে বাধ্য হয়েছি। আমার কণ্ঠ বন্ধ হয়ে গেল, একটা শব্দও বের হলো না। মাথাটা ঘুরছিল, কি থেকে কি বানিয়ে ফেললো এই মেয়েটা। কিছু বলার জন্য মুখ খুলতেই ঠাস করে গালে প্রচন্ড জোরে একটা চর পড়লো, তারপর আরেকটা। মাথা তুলে দেখলাম শ্বশুর, তার চোখে আগুন, হাতগুলো কাঁপছে। আরেকটু দূরে দরজার কোণে দাঁড়িয়ে অর্পিতা, আমার অর্পিতা। সে একবার তাকালো আমার দিকে, সেই চোখে কোনো ভালোবাসা নেই, কোনো বিশ্বাস নেই, আছে শুধু ঘৃণা, অনেক গভীর ঘৃণা। অর্পিতা ঠোঁট নাড়িয়ে শুধু একটা বাক্য উচ্চারণ করলো, ছি। তারপর নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেই দরজা বন্ধ হওয়ার শব্দটা আজও কানে বাজে। শ্বশুর পুলিশকে ফোন করে বাড়িতে আসতে বললেন। মিনিট কয়েকের মধ্যে পুলিশ এলো। কেউ আমার কথা একবারও জিজ্ঞেস করলো না, কেউ আমার দিক থেকে ভাবলো না, শুধু হাতে হাত করা পরিয়ে দিল। এরপরে পিকআপ ভ্যানে তুলে নিয়ে চলে গেল। যাওয়ার সময় একবার পেছনে তাকালাম, অর্পিতা জানালায় দাঁড়িয়েছিল। চোখে চোখ পড়তেই সে মুখ ঘুরিয়ে নিল। সেই মুহূর্তে বুকের ভেতর যা ভেঙে পড়েছিল সেটা আর কখনো জোড়া লাগবে না, এটা আমি অনেক ভালো করেই বুঝতে পেরেছি। এগুলো ছিল গতকালের ঘটনা। আর আজকে রাতে এই ঠান্ডা লকআপে দাঁড়িয়ে জানলাম অর্পিতা নিজে এসে টাকা দিয়ে গেছে, যাতে আমাকে রিমান্ডে নেওয়া হয়। যে মানুষটাকে ভালোবেসে সব ছেড়েছিলাম সে আজকে আমার বিরুদ্ধে, কিন্তু আমার কোনো দোষ ছিল না। এই পৃথিবীতে নির্দোষ মানুষের কথা শোনার কেউ নেই। আমি জানি না সত্যিটা কোনোদিন বের হবে কিনা, আমি জানি না অর্পিতা কোনোদিন বুঝতে পারবে কিনা, কিন্তু একটা কথা আমি জানি, ভালোবাসা দিয়ে যাকে পেয়েছিলাম সেই ভালোবাসাই আজকে আমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে।
রুমানার মিথ্যা অপবাদে ধর্ষণ মামলার আসামি হয়ে গেলাম। টাকা পয়সা ঢেলে মামলাটা মুহূর্তে মজবুত করে ফেলেছে অর্পিতার বাবা। লোকটা আমায় আগে থেকে দেখতে পারতো না, এর মধ্যে আবার রুমানা এত বড় একটা মিথ্যা অপবাদ দিল। সব মিলিয়ে নির্দোষ হয়েও জেলেবন্দি থাকতে হচ্ছে। 2 দিন পর আমাকে রিমান্ডে নেওয়া হলো। যখন টর্চার করার জন্য আমাকে চেয়ারে বসিয়ে হাত পা বাঁধা হলো, তখন ভয়ে কান্না করে দিয়েছিলাম। এতদিন মানুষজনের কাছ থেকে শুধু শুনে আসছি রিমান্ডে টর্চার নাকি অনেকটাই ভয়াবহ হয়। নিজের বেলা তা প্রমাণও পেয়ে যাই। অসহ্যকর শাস্তি আমাকে ভোগ করতে হয়েছে। বিকেলে অর্পিতাকে থানায় দেখতে পেয়ে অনেকটা আনন্দিত হই। এই বুঝিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। আমার এমন ভাবনা মুহূর্তে ভুল প্রমাণ করে অর্পিতা যখন ঘৃণা নিয়ে বলল, কি রে লুচ্চামি বের হয়েছে তো, নাকি আরো পানিশমেন্ট দিতে হবে? ছি, তোর সাথে এতদিন একই ছাদের নিচে থেকেও অমানুষের রূপ কখনো দেখতে পারিনি। তুই একটা মিচকা শয়তান। অল্প বয়সী মেয়ে দেখে মাথা ঠিক থাকে না, তাই না? এবার লুচ্চামিগিরি একেবারে ঠিক করে ফেলবো, সেই ব্যবস্থাই আমি করছি। অর্পিতার কথা শুনে কান্নাজড়িত কণ্ঠে বললাম, অর্পিতা বিশ্বাস করো, রুমানার সাথে আমি কিছু করিনি। যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে বের করো প্লিজ। নির্দোষ হয়ে রিমান্ডে অমানসিক টর্চার আমি সহ্য করতে পারছি না। আমাকে এই কারাগার থেকে বের করো। আমার এসব ইমোশনাল কথাগুলো শুনেও অর্পিতার বিন্দুমাত্র ইমোশন হলো না। উল্টো রাগী কণ্ঠে বলল, স্বামী বলে যে তোকে মহব্বত দেখিয়ে ছাড়িয়ে নিব এটা তুই ভাবিস না। এমন মেয়ে আমি নই। তুই যে কাজ করেছিস তার প্রাপ্য শাস্তি পাবার পর জামিন নিয়ে দিব, এর আগে কোনোভাবেই না। যে আগুন আমার মনে ধরিয়ে দিয়েছিস তা একমাত্র কমবে তোর উপর লাঠিচার্জ করলে। তোর কষ্ট দেখলে আমার আত্মা শান্তি পাবে। অর্পিতার কথাগুলো কেন জানি বিশ্বাস করতে পারছিলাম না। যে মেয়ের চোখের দিকে তাকালে ভালোবাসা ছাড়া অন্য কিছু দেখতে পারতাম না, আজকে অবিশ্বাস করে আমাকে এতটা কষ্টের মাঝে ফেলে চলে গেল। একবারের জন্য তার মন কাঁদলো না। এটাই হয়তো বড়লোক পরিবারের মেয়েদের মন। আজকে আমি যদি কোনো গরিব ঘরের মেয়েকে বিয়ে করতাম তার কাছে সবসময় প্রিয় থাকতাম। যত কিছুই হোক না কেন কখনো আমাকে এতটা কষ্টের মাঝে ফেলতে পারতো না। বড় হওয়ার পর কখনো আমার চোখ থেকে অশ্রু ঝরে নাই। এখন এতটা অমানসিক নির্যাতন আমার উপর চালাচ্ছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। নিরুপায় হয়ে চোখ দিয়ে পানি পড়ছে। বাড়িতে অসুস্থ মা, যদি সে জেনেও থাকে তার পক্ষে সম্ভব না যে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। আর একটা বোন, সে তো একটা নিমুহারাম, ভুলেও খোঁজ খবর নেয় না। নিজেকে বড্ড অসহায় বলে মনে হচ্ছে। যদি কেউ আমাকে এই কঠিন আযাব থেকে মুক্তি দিত তাহলে সারা জীবন তার কাছে ঋণী হয়ে থাকতাম। 3টা দিন রিমান্ডে অসহ্যকর আঘাত আমাকে ভোগ করতে হয়েছে। কেউ দেখতে পর্যন্ত আসতে পারে নাই। একটা দিন পার হয়েছে আর আমার কাছে সেটা বছরের সমান মনে হয়েছে। এভাবেই জেলে 1 মাস 17 দিন থাকার পর হঠাৎ একদিন কে জানি আমার জামিন করিয়ে দিল। পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলে বলে যে একটা মেয়ে এসে আপনার জামিন করিয়েছে, ওনার নামটি বলতে নিষেধ করেছে। পুলিশ অফিসারের কথা শুনে চুপচাপ একটা সাইন দিয়ে জেল থেকে বাইরে বের হলাম। 2টা মাস পর বাহিরের আবহাওয়া অন্যরকম একটা ফিল হচ্ছে। একবার সামনে আগাতে লক্ষ্য করলাম অর্পিতা সহ ওর ফুল পরিবার গাড়ি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওদেরকে দেখে মুহূর্তে পায়ের রক্ত মাথায় উঠে গেল। মনে হচ্ছে মানুষগুলাকে খুন করে জেলে যাই। পরক্ষণে নিজের রাগ সংযত রেখে সামনের দিকে হাঁটা শুরু করলাম। আচমকাই অর্পিতা আমার সামনে এসে পা ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সঙ্গে। অর্পিতার কথাটা শেষ হওয়া মাত্র একটা লাথি মেরে ছিটকে ফেলে দিলাম। পরক্ষণে চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বললাম, আমাকে কি তোর পুতুল মনে হয়? যখন যা খুশি তাই করবি। তোর বোন আমাকে মিথ্যা অপবাদে জেলে ঢুকিয়েছিল, এবার তোকে খুন করে আবারও জেলে যাব। এটা বলে ঠাস করে অর্পিতার গালে থাপ্পড় বসিয়ে দিলাম। আরেকটা থাপ্পড় মারার আগেই কে জানি পেছন দিক থেকে আমাকে আটকিয়ে নিল। মুহূর্তে অর্পিতার বাবা মা দৌড়ে চলে আসলো। শাশুড়ি মা এসে অর্পিতাকে বুকে জড়িয়ে নিয়ে আমার উদ্দেশ্যে বলল, এই ছেলে, তোমার কি হিতাহিত জ্ঞান নেই? অন্তঃসত্ত্বা মেয়েটাকে এভাবে রাস্তাঘাটে মারতেছো। আমি বললাম, ওকে মারতে মারতে মেরে ফেললেও আমার মনের জ্বালা মিটবে না। ওকে তো আমি। আমার কথা শেষ না করতেই অপরিচিত লোকটি আমার হাত টেনে ধরে একটা চায়ের দোকানে বসিয়ে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, ভাই পানি খান। লোকটার দেওয়া পানির বোতল হাতে নিয়ে অল্প পানি খেয়ে বেঞ্চে রেখে দিলাম। কিছুক্ষণ পর লোকটি জিজ্ঞেস করলো, ভাই আপনার স্ত্রীকে হঠাৎ এভাবে মারলেন কেন? আর আমি যতটুকু শুনলাম আপনার স্ত্রী নাকি অন্তঃসত্ত্বা। এই সময় সবাই তো নিজের স্ত্রীর টেক কেয়ার করে, আর আপনি তাকে মারলেন। আসল ঘটনা কি একটু বলবেন? লোকটার তীব্র কৌতূহল দেখে আর না করতে পারলাম না। অতীতের ঘটে যাওয়া সকল ঘটনা বলে দিলাম। সবটা শোনার পর লোকটি আশ্চর্য হয়ে বলল, এরকম সাংঘাতিক ঘটনা? সবটা শোনার পর লোকটি আশ্চর্য হয়ে বলল, এরকম সাংঘাতিক ঘটনা জীবনে প্রথম শুনলাম। আচ্ছা, আপনার স্ত্রীকে এখন মেনে নিবেন না? লোকটির তীব্র কৌতূহল দেখে মুখে শুকনো একটা হাসি দিয়ে বললাম,
আমার সমস্ত ঘটনাই তো শুনলেন, আমার জায়গায় আপনি হলে কি করতেন? লোকটি থতমত খেয়ে বলল, ইয়ে মানে? আমি বললাম, কি আটকে গেলেন? তো আটকানোরই কথা। আল্লাহ যেন আমার মতো এরকম পরিস্থিতিতে দ্বিতীয় কাউকে না ফেলে, এটাই কামনা করি। আপনি বললেন না অর্পিতাকে এখন মেনে নিব কি না? লোকটা বলল, হ্যাঁ, এখন কি অর্পিতাকে মেনে নেওয়া সম্ভব না? আমি বললাম, না ভাই, সম্ভব না। ওকে দেখলেই এখন আঘাত করতে মন চায়। তাহলে একই ছাদের নিচে কেমনে থাকবো বলেন? লোকটি বলল, না মানে আপনার অনাগত বাচ্চার মা যে অর্পিতা হতে যাচ্ছে, সে ব্যাপারে আপনি কি ভাবছেন? সে ব্যাপারে আপনি কি ভাবছেন? আমি বললাম, এই মুহূর্তে এগুলো প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই। এখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। এখন শুধু আমার মাথায় একটা কথাই ঘুরছে, তা হলো আমার মাকে নিয়ে। আমার চিন্তায় মানুষটা হয়তো কান্নাকাটি করে একাকার হয়ে আছেন। এমনিতেই একটু অসুস্থ মানুষ। এখন ভাই আমি আসি, কেমন? লোকটা বলল, আচ্ছা চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি বললাম, লাগবে না। লোকটা বলল, আরে ভাই, কি যে বলেন না, এত সময় নষ্ট করে আমাকে আপনার গল্প শোনালেন, আর আমি আপনাকে এগিয়ে দিয়ে আসবো না? এটা কেমন দেখায়? আপনি আসুন তো। লোকটি এই বলে আমার হাত ধরে উনার বাইকের পেছনে উঠালেন। আমার বাড়ির ঠিকানা জেনে বাইক স্টার্ট দিলেন। ঘন্টা দেড়েক বাইক জার্নি করার পর বক্সিগঞ্জ এসে পৌঁছালাম। লোকটাকে বাড়িতে আনার অনেক চেষ্টা করেছি, কিন্তু কাজের অজুহাত দেখিয়ে চলে যান। তারপর একটা রিক্সা ডেকে আমি আমার গ্রামে চলে আসি। 2 মাস পর নিজের গ্রামে আসলাম। কেমন কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। এলাকার ভাই ব্রাদাররা সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। কেউ আবার খুশি হয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছে। তাদের প্রশ্নে তেমন কোনো উত্তর দিলাম না। বাড়িতে ঢুকে মার কাছ থেকে টাকা নিয়ে রিক্সাওয়ালার ভাড়াটা মিটিয়ে নিজের রুমে এসে বসলাম। মা আমার পাশে বসে অঝোর ধারায় কান্না করতে লাগলো। আমিও চুপচাপ চোখের জল ফেলতে লাগলাম। মা ছেলে এভাবে কিছুক্ষণ কান্না করার পর আগ বাড়িয়ে বললাম, মা, কান্না করছো কেন? যা হবার তা তো হবেই। মা বললেন, বাবারে, আমি অসুস্থ একা একজন মানুষ, আমার পক্ষে সম্ভব হয়নি তোকে এক নজর দেখার। নিরুপায় হয়ে কান্না করছি। এলাকার নেতার কাছে গিয়ে হাত জোর করে বলেছিলাম, ভাই সাহেব, আমার ছেলেটাকে জেল থেকে ছাড়িয়ে এনে দেন। আমার কথাগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিত। আমার কথার কোনো মূল্য দেয়নি। তোর বোন ফারিয়াকেও জানিয়েছিলাম, সে আসতে চেয়েছিল, কিন্তু আসে নাই। বাবা, একটা কথা কি জানিস? আজকে যদি তোর ছায়া দেবার মতো মানুষটা বেঁচে থাকতো, তাহলে তোর পেছনে লোকের অভাব হতো না। মা এটা বলে তার আঁচলে চোখের জল মুছে নিল। এতক্ষণ মার কথা শুনে আমিও চোখের জল আটকাতে পারিনি। নীরবে টপ টপ করে ঝরতেছিল চোখের পানি। চোখের জল মুছে বললাম, আমার বোনটাও অনেক নেমোহারাম হয়ে গেছে। একবার তো চোখের দেখা দেখে যেতে পারতো। আসলে একটা কথা কি মা জানো, আপুও আমার খোঁজ খবর ঠিকই নিত, যদি আমি কিছু পাঠাতে পারতাম। কিছু দিতে পারি না বলেই আমার কথা ভুলে গেছে। মা বললেন, আমিও ভেবে নিয়েছি আমার কোনো মেয়ে নেই, আমার শুধু একটা ছেলে আছে। বাদ দে এসব কথা, এখন গোসল করে আয়, আমি তোর জন্য রান্না করতে গেলাম। এটা বলে মা ঘরে চলে গেল। অপরদিকে ওর পিতা বালিশের মাঝে মুখ ডুবিয়ে ফুপিয়ে কান্না করছে। পাশে তার বাবা মা দুশ্চিন্তায় মাথায় হাত রেখে অনুশোচনায় ভুগছে। শেষমেশ তার মেয়ের সুখের সংসারটা ফাটল ধরে গেল। আশরাফ হোসেন তার মেয়ের কান্না দেখে অনুশোচনায় মাথা নিচু করে রইল। রেহেনা বেগম কাপা কাপা হাতে অর্পিতার কাঁধে হাত রেখে বললেন, অর্পিতা মা, খেতে চল, তোকে ছাড়া আমরা কেউ খেতে বসতে পারছি না। অর্পিতা ওর মার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে বলল, মা, তোমার ছোট মেয়েটার জন্য আমার সংসারে ফাটল ধরে গেছে। শুধুমাত্র তোমার মেয়ে অভিনয়ে কান্না দেখে নিজের স্বামীকে রিমান্ডে মার খাওয়ার থেকে বাঁচাইনি। ও আমার কাছে কান্না করে বলেছিল যেন আমি ওকে থানা থেকে ছাড়িয়ে নেই। আমি ওর কথা শুনিনি। পাষাণ হৃদয়ের মানুষদের মতো থানায় উল্টো টাকা ঢেলেছি, যাতে জেলে তার শাস্তিটা বেশি হয়। এত কিছু করার পর তোমার মেয়ে আজকে সত্যিটা স্বীকার করেছে। এখন আমার আর অনাগত বাচ্চাটার কি হবে ভেবে দেখেছো? অর্পিতার কান্না জড়িত কণ্ঠে কথাগুলো শুনে রেহানা বেগম মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলো। মেয়ের কান্না দেখে নিজেকে দায়ী মনে করছে রেহানা বেগম। এখন কি বলে মেয়েকে সান্ত্বনা দিবে সে ভাষায় যেন তার জানা নেই। নিশ্চুপ হয়ে চোখের জল ফেলছে। আশরাফ হোসেনও মেয়ের কান্না সহ্য করতে পারল না। রুম থেকে যে প্রস্থান করবে সে সময় অর্পিতা তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা, এখনো কি তোমার মেয়ের জামাইয়ের উপর রেগে আছো? থাকলে বলো, আবার তোমার কথা মতো থানায় গিয়ে কিছু টাকা ঢেলে ওকে আবার শায়েস্তা করার ব্যবস্থা করি। অর্পিতার বাবা নিশ্চুপ। অর্পিতা বলল, কি হলো বাবা, চুপ করে আছো কেন, বলো। অর্পিতার বাবা বললেন, মারে, আমার ভুল হয়ে গেছে। রাগের ঘরে কি থেকে কি পদক্ষেপ নিয়েছি তা আমি নিজেও জানি না। তবে জামাইয়ের কাছে আমার করা অন্যায়ের ক্ষমা চেয়ে নিব, তারপর তোকে জামাইয়ের হাতে তুলে দিব। অর্পিতা বলল, বাবা, তুমি যতটা সহজ ভাবছো ব্যাপারটা তত সহজ না। ও কখনো আমাকে মেনে নিবে না। অর্পিতার বাবা বলল, সময় সেটা বলে দিবে। এদিকে খাবার খাওয়া শেষ করে সবেমাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছি। এর মধ্যে হঠাৎ দেয়ালের মাঝে আমার আর অর্পিতার ছবি ঝুলানো দেখে তীব্র গতিতে রাগ আবার চেটে গেল।
ব্যাস বিছানা থেকে নেমে ছবিটা ভেঙে ছুঁড়ে ফেললাম। তারপর অর্পিতার যা যা জামাকাপড় ছিল আর ব্যবহারকৃত দ্রব্য ছিল সব একত্রে করে আগুন জ্বালিয়ে দিলাম। মুহূর্তের মাঝে অর্পিতার ব্যবহৃত জিনিস ছারখার করে ফেললাম। ফ্লোরে আগুন লাগা দেখে মা ভয়ার্ত কণ্ঠে বলল, ফ্লোরে আগুন কেন জ্বালিয়েছিস? বিছানায় গা এলিয়ে দিতেই হঠাৎ দেয়ালের মাঝে অর্পিতার ছবি ঝুলানো দেখে মুহূর্তের মাঝে রাগ উঠে গেল। বিছানা থেকে নেমে অর্পিতার ছবি ভেঙে চুরে ফেলে দিলাম। সেই সাথে ওর যাবতীয় ব্যবহৃত জিনিস একত্রে আগুনে জ্বালিয়ে দিলাম। সবকিছু নিমেষেই ছারখার হয়ে গেল। ফ্লোরে হঠাৎ আগুন জ্বালানো দেখে মা ভয়ার্ত কণ্ঠে বলল, এ কি, ফ্লোরে আগুন জ্বালিয়েছিস কেন? মায়ের ভয়ার্ত চেহারা দেখে বললাম, নেমো হারামির স্মৃতিগুলো পুড়িয়ে ফেললাম। এখানে ওর কোনো স্থান নেই। আমি ওর সামান্য পরিমাণ সুতাটুকুও অবশিষ্ট থাকতে দিব না এখানে। মা বলল, বৌমাকে তো ভালোবেসেই বিয়ে করেছিলি, মেয়েটা তোর সাথে এত বড় নিমোহারামি কেমনে করতে পারে? আমার তো মাথায় কাজ করছে না। যখন ওইরকম একটা ঘটনা ঘটলো তখন আর কেউ তোর পক্ষ না নিলেও বৌমা তো তোকে ভালোভাবে জানতো, তারপরেও অবিশ্বাস করে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেললো। আমি বললাম, সব আমার দুর্ভাগ্য। অর্পিতার কথা ভাবলে এখন এমনি অনেক রাগ উঠে যায়। ভাবতাম এত ভালোবাসার পরেও কেমনে আমার সাথে নিমোহারামি করতে পারলো। ওর কলিজা একটুও কাঁপলো না। 1 বছর সাংসারিক জীবনে কখনো রাগারাগি করে ওর গায়ে হাত তুলিনি। সবসময় ভালোবেসেছি, ওর অনেক কেয়ার করেছি। পরিশেষে ও আমার সাথে, না, এগুলো ভাবতেও পারছি না। যত দ্রুত সম্ভব আমার জীবন থেকে অর্পিতা নামক শব্দটি সারা জীবনের জন্য মুছে ফেলবো। তার আগে অনাগত বাচ্চাটা আগে পৃথিবীর আলো দেখুক, তারপর অর্পিতাকে ডিভোর্স দিব। আমার জানা মতে স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় ডিভোর্স হয় না। তাছাড়া আমিও চাই না যে অর্পিতার কাছে আমার সন্তান থাকুক। আনমনে ভেবে চোখ বুজে ঘুমিয়ে পড়লাম। এভাবে কিছুদিন কেটে গেল। এর মধ্যে আমি আবার আগের মতো চাকরিতে জয়েন করলাম। সবকিছু বেশ ভালোই চলছিল। এর মধ্যে অর্পিতার সাথে যোগাযোগ নেই বললেই চলে। তো একদিন হঠাৎ অপরিচিত নাম্বার থেকে অর্পিতা কল দেয়। আমিও অপরিচিত ভেবে কল কেটে দেই। দ্বিতীয়বারের মতো যখন কল দেয় তখন কল রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে বলল, কেমন আছো? কণ্ঠস্বর শুনে মুহূর্তের মধ্যে নিমোহারামিকে চিনে গেলাম। ব্যাস নিমিষে রাগ উঠে গেল। নিজেকে বেশ সংযত রেখে বললাম, তোর সাহস কি করে হয় আমার ফোনে কল দেওয়ার? ওপাশ থেকে অর্পিতা কান্না করে বলল, সরি, অবিশ্বাস করে তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি বললাম, এই খবরদার, ন্যাকা কান্না করে ভালো হবার চেষ্টা করবি না। 1 বছর সংসার করেছিস আমার সাথে, কখনো রাগ করে তোর গায়ে ফুলের টোকাও দেইনি। আর তুই আমাকে রিমান্ডে মার পর্যন্ত খাইয়েছিস। একটাবারের জন্য আমার কথা ভাবিসনি। মানুষ কতটা অসহায় হলে কান্না করে তা বোঝার ক্ষমতা তোর নেই। যদি থাকতো তাহলে অবশ্যই সেদিন আমাকে জেল থেকে ছাড়িয়ে নিতি। সে যাই হোক, সত্য কখনো গোপন থাকে না। আজকে না হয় কাল ঠিকই সত্যটা বের হয়ে আসে। অর্পিতা কান্নায় ভেঙে পড়ে বলল, আমাকে মাফ করা যায় না? আমি বললাম, মাফ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তুই আমার কাছ থেকে মাফ কেন চাইছিস? এই মাফ চেয়ে কোনো লাভ হবে না। অনাগত বাচ্চাটা দুনিয়ার আলো দেখুক, তারপর তোর কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। ততদিন তোর আর আমার সম্পর্ক এভাবেই ঝুলিয়ে থাকবে। অর্পিতা বলল, আর যাই করো না কেন ডিভোর্স দেওয়ার কথা অন্তত মুখে এনো না। আমাদের সন্তানটা যে এতিম হয়ে যাবে। সন্তানের জন্য তো বাবা মা দুজনকেই প্রয়োজন হয়, তাই না? বাচ্চাটার কথা ভেবে অন্তত ডিভোর্স দেওয়ার কথাটা বাদ দাও। আমি বললাম, তোর ইমোশনাল কথায় আমার মন গলবে না। যদি ভেবে থাকিস সন্তানটার কথা ভেবে কিছুদিন পর সব ভুলে গিয়ে তোকে মেনে নিব, তাহলে সম্পূর্ণ ভুল। তোকে যদি আমার হাতের নাগালে পাই তো জানে মেরে ফেলবো। এখন তোকে আঘাত করতে আমার বিন্দুমাত্র হাত কাঁপবে না। নিজের ভালো চাইলে কখনো আমার সামনে পড়িস না। এখন ফোন রাখ, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। এই বলে কল কেটে দিলাম। এভাবে রাগে অভিমানে দিনগুলো কাটতে লাগলো। এর মধ্যে অর্পিতার বাবা মা আমার কাছে এসে হাতজোর করে অনুরোধ করেছে আমি যেন অর্পিতাকে মেনে নেই এবং তাদেরকেও ক্ষমা করে দেই। এমনিতেই ওদের দেখলে পায়ের রক্ত মাথায় উঠে যেত। ওদেরকে আমি একদমই দেখতে পারতাম না। আর ওনারা আমার বাড়িতে এসেছিল ক্ষমা চাইতে। ব্যাস সেদিন যা তা বলে অপমান অপদস্থ করে বাড়ি থেকে তাড়িয়ে দেই। দিনগুলো কোনো রকম কাটছিল। এখন আর অর্পিতার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। এখন যদি আমার সামনে মরেও যায় তারপরেও ফিরে তাকাবো না। এতটাই ঘৃণা জমেছে অর্পিতার উপর। তো রাগ অভিমান চলাকালীন মা একদিন আমাকে বলল, বাবা, এভাবে আর কতদিন? অনাগত সন্তানটার কথা ভেবে না হয় বৌমাকে মেনে নে। তাছাড়া ওনারা তো ক্ষমা চেয়ে গেছেন, আর তুই তাদেরকে যাতা বলে অপমান অসম্মানী করে বাড়ি থেকে বের করে দিয়েছিস।
তাই আমি বলি কি বৌমাকে ফিরিয়ে নে, এভাবে আর কতদিন। মার কথার উত্তরে শুধু বলেছিলাম সরি মা, আমার দ্বারা ওকে মেনে নেওয়া সম্ভব না। মা শুধু জানে আমাকে সাধারণভাবে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। মা তো আর জানে না রিমান্ডে 3 দিন অসহ্যকর আঘাত আমাকে ভোগ করতে হয়েছে। বাড়িতে এসে মার কাছেও বিষয়টা গোপন রেখেছি। এর জন্য হয়তো অর্পিতার প্রতি মার একটু মায়া হচ্ছে। এগুলো জানলে কখনো অর্পিতাকে মেনে নিতে বলতো না। এভাবে দিনের পর দিন কেটে যেতে লাগলো। অফিসের কাজে মগ্ন হয়েছিলাম। এমন সময় অর্পিতার বান্ধবী নিতু আমার ফোনে মেসেজ লিখলো, ভাইয়া আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন, জলদি মিষ্টি নিয়ে হাসপাতালে আসুন। ফোনে নিতুর মেসেজ দেখে অনেকটা খুশি হয়ে হাসপাতালে চলে যাই। অর্পিতার বাবা মা উনারা আমাকে দেখে তাদের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। ভেবেছে এই খুশিতে অর্পিতাকে মেনে নিব। শাশুড়ি মা আমার সাথে কথা বলতে আসলে পাশ কাটিয়ে অর্পিতা যে কেবিনে আছে সেখানে চলে যাই। লক্ষ্য করলাম অর্পিতা ঘুমিয়ে আছে, পাশে ছোট ছেলেটাও ঘুমিয়ে আছে। ব্যাস, অর্পিতাকে দেখে আগের রাগটা উঠে গেল। আনমনে ভেবে নিলাম আমার ছেলেকে এই নিমুহারামির কাছে রাখবো না, প্রয়োজনে আমার কাছেই রাখবো। এই ভেবে অর্পিতার কাছে গিয়ে দাঁড়ানো মাত্র অর্পিতা আমার উপস্থিতি টের পেয়ে চোখ মিলে তাকালো। আমাকে দেখে ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি এনে বলল, আমি জানতাম আমার উপর তুমি বেশি দিন রাগ করে থাকতে পারবা না। আমার কথা না ভাবলেও সন্তানটার কথা ভেবে হলেও আমাকে আপন করে নিবা। একসময় অর্পিতার এই হাসি দেখে বারবার ওর প্রেমে পড়েছি, আর আজকে ওর হাসি দেখে শুধু রাগ হচ্ছে। নিজেকে স্বাভাবিক রেখে গম্ভীর কণ্ঠে বললাম, তুই ভুল ভাবছিস, তোকে মেনে নিতে আসি নাই, আমার রক্তকে ফিরিয়ে নিতে এসেছি। এই বলে ছেলেটাকে কোলে নিয়ে চলে যেতে নিলেই অর্পিতা আমাকে পেছন থেকে ধরে কান্না করে দিল। মুহূর্তের মাঝে অর্পিতার বাবা মা আমার সামনে এসে দাঁড়ালো। তাদের দেখে রাগটা আরো দ্বিগুণ বেড়ে গেল। কর্কশ কণ্ঠে অর্পিতার উদ্দেশ্যে বললাম, আমাকে ধরেছিস কেন? ছাড়, নইলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা বলে দিচ্ছি। আমার রাগান্বিত হওয়া দেখে অর্পিতা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগলামি করছো কেন? এটুকু দুধের শিশুকে তুমি সামলাতে পারবা না, একটু বোঝার চেষ্টা করো। আমি কথা দিচ্ছি ও যখন একটু বড় হবে তখন আমি নিজে তোমার হাতে তুলে দিব। তবুও আমার সন্তানকে কেড়ে নিও না প্লিজ। ওকে আমার কাছ থেকে নিয়ে গেলে আমি সত্যি এবার মরে যাব। অর্পিতার কথা শুনে কেমন জানি চুপ মেরে গেলাম। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এই মুহূর্তে কি থেকে কি করছি তা মাথায় খেলছে না। এখন শুধু মনে হচ্ছে এই নিমুহারামির কাছে আমার ছেলেকে রাখবো না। আনমনে ভেবে যাচ্ছি, এর মধ্যেই হঠাৎ আমার পা কে জানি জড়িয়ে ধরলো। নিচের দিকে তাকাতেই আমার চোখ জোড়া কপালে উঠে গেল। মুহূর্তের মাঝে নিজের পা সরিয়ে নিলাম, কেননা যে লোকটা আমার পা জড়িয়ে ধরেছিল সে আর কেউ নয়, অর্পিতার বাবা। লোকটা আমার সাথে যতই অন্যায় করুক না কেন, সে তো আমার বাবার বয়সী। উনার কাণ্ড দেখে আমি হতভম্ব হয়ে বললাম, কি করছেন আপনি? আপনি আমার বাবার বয়সী, যত কিছুই হোক না কেন আমার পা তো আপনি ধরতে পারেন না। লোকটি ফ্লোর থেকে উঠে দাঁড়ালো, চোখের জল ঝরাতে ঝরাতে বলে উঠল, কি করব বাবা, আমি যে রাগের ঘরে তোমার সাথে বড্ড অন্যায় করে ফেলেছি। ছোট মেয়ের মিথ্যা কথা শুনে বড় মেয়েকে জীবন্ত লাশ বানিয়ে ফেলেছি। যেদিন ছোট মেয়েটা নিজেই স্বীকার করলো সে মিথ্যা নাটক করেছে, সেদিন ইচ্ছামতো কাঁচা ব্যাট দিয়ে ছোট মেয়েটাকে তোমার শাশুড়ি মা মেরেছিল। সেদিন আমি একটিবারের জন্য বাধা দেইনি। অনুশোচনা আর অনুতপ্তে 1 সেকেন্ডের জন্য তখন বাসায় বসে থাকিনি, তড়িঘড়ি করে তোমার জামিনের ব্যবস্থা করিয়ে নেই। কিন্তু ততক্ষণে অনেক দেরি করে ফেলেছিলাম। সেদিনের পর থেকে আমার বড় মেয়ে অনুশোচনায় রোজ রোজ কান্না করত। বাবা হয়ে মেয়ের কান্না আমি সহ্য করতে পারতাম না। সবার আড়ালে আমি নিজেও কান্না করতাম। আমাদের প্রতি তোমার রাগ হচ্ছে, এটাই স্বাভাবিক। পরিশেষে একটা কথা বলবো, আমার মেয়ের কাছ থেকে এই দুধের শিশুটাকে কেড়ে নিও না প্লিজ। মেয়েটা এবার কান্না করতে করতে সত্যিই মারা যাবে। অর্পিতার বাবা এটা বলে চোখের জল ঝরাতে লাগলো। বুঝতে পারলাম তারা সত্যি অনেক অনুতপ্তের মধ্যে আছে। থাকলেই কি হবে, আমার সাথে যে অন্যায় করেছে তা কখনোই ক্ষমা সম্ভব না। এই ভেবে অর্পিতাকে ছাড়িয়ে নিলাম। তাদের কথার তোয়াক্কা না করে যেই দরজা অতিক্রম করব এমন সময় কোথা থেকে যেন একজন নার্স এলো। নার্স আমার সামনে দাঁড়িয়ে বলল, আরে কি ব্যাপার, এইটুকু বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছেন? নার্সের কথা শুনে শাশুড়ি মা কান্না জড়িত কণ্ঠে বলল, দেখুন না, পারিবারিক রাগারাগি হওয়ার কারণে দুধের শিশুকে কেড়ে নিয়ে যাচ্ছে। শাশুড়ি মার কথা শুনে সেবিকা মেয়েটি আমার উদ্দেশ্যে বলল, ভাইয়া আপনাকে কিছু কথা বলবো। এগুলো শুনে যদি আপনার কোনোভাবে আমার কথা ঠিক বলে না মনে হয় তাহলে আপনি আপনার সন্তানকে নিয়ে যাবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আমি বললাম, আচ্ছা বলুন। নার্স বলল, আচ্ছা বাবা হিসেবে আপনি আসলে কি চান? সন্তান সুস্থ থাকুক নাকি অসুস্থতায় পড়ে যাক? দুইটির মধ্যে আপনি কোনটা চান বলুন? আমি বললাম, সন্তান সুস্থ সবল থাকুক, এটা তো সব বাবারাই চায়, তাদের মধ্যে আমিও একজন।
আমি সন্তানের জন্য অবশ্যই ভালো চাইবো। নার্স বলল, ভালোই যদি চান তাহলে এই দুধের শিশুকে তার মার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছেন কেন? আপনি নিজেও তো জানেন একটা দুধের শিশুর সেকেন্ডে সেকেন্ডে তার মার প্রয়োজন হয়। আল্লাহ না করুক আপনি আপনার স্ত্রীর উপর রাগ দেখিয়ে এই দুধের শিশুকে আপনার বাসায় নিয়ে গেলেন। বাই চান্স যদি এই দুধের শিশুটার কোনো ক্ষতি হয়ে যায়, তখন আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন? আমি নিশ্চুপ। নার্স বলল, কখনোই পারবেন না। তখন শুধু আফসোস করবেন, কিন্তু কোনো লাভ হবে না। সন্তান যেহেতু আপনার, অবশ্যই আপনার কাছে নিয়ে যেতে পারবেন, তবে ও একটু বড় হোক। তাছাড়া আপনার স্ত্রীর দিকে একবার তাকান, সে কেমন অঝোর ধারায় কান্না করছে। ভাইয়া, পরিশেষে একটা কথা বলবো, রাগের কারণে এই দুধের শিশুকে কষ্টের মাঝে ফেলে দিয়েন না প্লিজ, আমি হাত জোর করে বলছি। সেবিকা মেয়ের কথাগুলো নীরবে শুনে নিজের কাছেই অনুশোচনা হতে লাগলো। আমি কি করতে চাচ্ছিলাম? আমার পক্ষে তো এই দুধের শিশুকে সামলানো সম্ভব না। ওর মার কাছে ভালো থাকবে, এটাই তো অনেক। আনমনে এগুলো ভাবছিলাম। এরপর চুপচাপ অর্পিতার কোলে ছেলেকে তুলে দিলাম। উপস্থিত সেবিকা সহ অর্পিতার বাবা মা অবাক যে আমি কিছুক্ষণ আগে পাগলামি দেখাচ্ছিলাম সে আমি কিনা শান্তভাবে নিজের ছেলেকে অর্পিতার হাতে তুলে দিচ্ছি। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমি আমার ছেলেকে এক নজর চোখের দেখা দেখে নিলাম। ছেলেটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আফসোস সম্পর্কটা ভালো নেই। যদি অর্পিতার সাথে ভালো সম্পর্ক থাকতো তাহলে আজকে খুশির সীমারেখা থাকতো না। প্রথমবার বাবা হওয়ার অদ্ভুত এক আনন্দ, যা আজকে পেয়েও অপূর্ণ রয়ে গেল। চোখের কোণে বিন্দু কণাগুলো জমে যাওয়ার আগেই হাতের উল্টো পিঠে মুছে চলে যাওয়ার জন্য পা বাড়াবো, তখনই অর্পিতা আমাকে টেনে ধরলো। পেছনে ফিরে অর্পিতাকে লক্ষ্য করলাম, ও ছলছল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ও চোখে ইশারা করে আমাকে ওর পাশে থাকতে বলছে। বললেই কি হবে, আমার পক্ষে ওর কাছে থাকা সম্ভব না। অর্পিতার হাত ঝাটকা মেরে সরিয়ে দিয়ে কেবিন থেকে বের হয়ে গেলাম। পেছন দিক থেকে অর্পিতা অনেক ডেকেছে, কিন্তু আমি শুনিনি। মন খারাপ করে বাড়িতে চলে আসি। মা হাসি মুখে কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না। বাড়িতে ফেরার পর মা হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কিছু একটা বলতে চেয়েও আমার বিষণ্ণত চেহারা দেখে বলতে পারলো না। উল্টো জানার আগ্রহ নিয়ে বলল, কি রে বাপ, মন খারাপ করে আছিস কেন? এই দিনে আর যাই হোক না কেন, মন খারাপ করে থাকার তো কথা না। আমি বললাম, মা, আমার কপালটাই অনেক খারাপ। প্রথমবারের মতো ছেলে সন্তানের বাবা হলাম। আজকে আমার খুশিতে আত্মহারা হবার কথা, কিন্তু কেন জানি পরিপূর্ণ আনন্দটা আমি পাচ্ছি না। মনে হচ্ছে এই আনন্দ শুধু অর্পিতার জন্যই, এটা আমার জন্য না। মা বলল, বাবা, রাগারাগি করে আর কতদিন এভাবে থাকবি? এবার না হয় বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। মার কথা শুনে প্রতি উত্তরে কিছু না বলে নিজের রুমে চলে আসি। বিছানায় শুয়ে থেকে ভাবছি, অর্পিতা যদি একটুর জন্য হলেও আমার পক্ষ নিয়ে সেদিন কথা বলতো, তাহলে আজকে এদিন দেখতে হতো না। এখন হয়তো অর্পিতা ওর নিজের কৃতকর্মের জন্য অনেক অনুশোচনা হচ্ছে। আমার কাছে আসার জন্য হয়তো অধিক আগ্রহী হয়ে বসে আছে। ভেবেছে সন্তানটার কথা ভেবে হলেও ওকে মেনে নিব। ওদের কি মনে হয়, কান্নাকাটি করে একটু নাটক করলে আমি গলে যাব? অসম্ভব। আমি নির্দোষ হয়েও রিমান্ডে মার খেয়েছি। কেউ একটা বারের জন্য থানায় এসে রিমান্ডের মার কাটেনি। উল্টো কিভাবে আমাকে শায়েস্তা করা যায় সে চেষ্টাই করেছে। অর্পিতা আমার স্ত্রী হবার সত্ত্বেও ওর মন একটুও কাঁদেনি। প্রথম দিন আমাকে রিমান্ডে যখন নেওয়া হয়েছিল সেদিন বিকেলে অর্পিতা থানায় এসেছিল। ওকে দেখে যে কতটা খুশি হয়েছিলাম। ভেবেছিলাম ওর পরিবারের মানুষজন আমাকে কষ্টের মাঝে ফেললে কি হবে, অর্পিতা আমাকে ঠিকই ছাড়ানোর ব্যবস্থা করবে। অনেকটা আশাবাদী হয়ে অর্পিতার দিকে তাকিয়েছিলাম। ও যখন আমার কাছে এসে বলল, কি লুচ্চামি বের হয়েছে, নাকি আরো পানিশমেন্টের ব্যবস্থা করব? অর্পিতার এই কথা শুনে আমার দুনিয়া যেন মুহূর্তের মাঝে ঘুরতেছিল। নিজের কান্না তখন আটকাতে পারছিলাম না। একদিন রিমান্ডে পানিশমেন্ট খেয়ে আমার অবস্থা অনেক খারাপ হয়েছিল। দ্বিতীয়বার পানিশমেন্ট খাওয়ার ভয়ে সেদিন কান্না করে অর্পিতাকে বলেছিলাম, অর্পিতা, বিশ্বাস করো, তোমার বোনের সাথে কোনো অসভ্যতামি করিনি আমি। আমাকে এই আযাব থেকে মুক্তি দাও। এই অসহ্যকর টর্চার আমি নিতে পারছি না। এসব শুনেও অর্পিতার মন গলেনি, উল্টো আমাকে নানান রকম কথা শুনিয়েছিল। আমার জীবনে হয়তো সেদিনটাই অনেক কষ্টকর ছিল। 2 মাস জেলে থাকার পর রুমানা নিজেই সত্যিটা প্রকাশ করেছে। তখন আমাকে তারা জামিন করিয়ে দিল। ততক্ষণে আমার যা পানিশমেন্ট পাবার পেয়েছি। তখন জামিন না দিলেও কোনো সমস্যা ছিল না। এত কিছু হয়ে যাবার পরেও অর্পিতা আশাবাদী হয়ে আছে সবকিছু ভুলে ওকে মেনে নিব। অর্পিতার বিবেক বুদ্ধি সত্যি অনেক অদ্ভুত। এবার ওকে বুঝিয়ে দিব আমি আমার সিদ্ধান্তে কতটা অটুট। যা বলি তাই করি। আনমনে এগুলো ভেবে যাচ্ছি,
হঠাৎ মা আমার রুমে এসে বলল, কি রে বাপ? তখন বৌমাকে ফিরিয়ে আনতে বললাম। তুই তো কিছুই বললি না। আমি বললাম, মা তোমাকে আজকে সাফ সাফ একটা কথা বলে দেই, আমার পক্ষে অর্পিতাকে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়বার এ কথাটা বলো না প্লিজ। মা বলল, বাবারে রাগ করিস না, আমি অসুস্থ একজন মানুষ, কখন যে ওপরওয়ালার ডাকে সাড়া দিতে হয় তার কোনো ঠিক নেই। তবে আমার মনে হয় আমি তোদের মাঝে বেশি দিন থাকতে পারবো না। এই কটা দিন যদি তোর সুখ শান্তি না দেখে যেতে পারি তাহলে আমি মরেও শান্তি পাবো না। তাছাড়া অর্পিতাকে ভালোবেসে তো বিয়ে করেছিলি, যদিও অর্পিতা তোকে অবিশ্বাস করে ভুল বুঝেছে। এ নিয়ে এত রাগারাগি করে থাকাটা ঠিক হচ্ছে না বাবা। মার কথা শুনে মনে মনে বিড়বিড় করতে লাগলাম, মা তোমাকে লুকানো কথাটা বললে তুমিও অর্পিতাকে ফিরিয়ে আনতে বারণ করবা না। আজকে মাকে জেলের অসহ্য টর্চারের কথা বলবো। মাও জানো কেন অর্পিতাকে মেনে নিচ্ছি না। আনমনে মার উদ্দেশ্যে বললাম, অর্পিতা অবিশ্বাস করে আমাকে শুধু জেলেই পাঠায়নি, অনেক টর্চারও করেছে। মা হতবম্ব হয়ে বলল, টর্চার করেছে মানে? আসল ঘটনা কি খুলে বল। আমি বললাম, তাহলে শোনো। এই বলে অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে সম্পূর্ণ বললাম। রিমান্ডে কেমন টর্চার করেছে সেটাও বললাম। সবটা শোনার পর মা কান্নায় ভেঙে পড়ল। আমি জানতাম আমাকে যে টর্চার করা হয়েছে সেই কথা মাকে বললে কান্না করবে, এর জন্য বিষয়টা ধামাচাপা দিয়ে রেখেছিলাম। কিন্তু আজকে বাধ্য হয়ে সবটা মাকে বলতে হলো। কিছুক্ষণ অঝর দ্বারায় কান্না করে মা বলল, অর্পিতা তোর সাথে এমনটা কেমনে করতে পারলো? এতদিন মেয়েটার কথা ভেবে আলাদা একটা মায়া হতো, কিন্তু আজকে তোর কাছে যে কথা শুনলাম, এরপর ওই মেয়েকে নিয়ে বিন্দুমাত্র মায়া হবে না আমার। আর হ্যাঁ, এ বিষয়ে তুই যা ভালো ভাবিস তাই করবি। মা এই বলে রুম থেকে চলে গেল। অর্পিতার কৃতকর্ম শুনে মা অনেকটা রেগে গেছেন। অর্পিতা স্ত্রী হয়ে যা করেছে তা ক্ষমার অযোগ্য। আমার জায়গায় অন্য কেউ হলে জেল থেকে বের হয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দিত, আমিও সেটাই করতাম। দুর্ভাগ্যবশত ও অন্তঃসত্ত্বা ছিল, নইলে সেদিন ওই ডিভোর্স দিয়ে দিতাম। এভাবে আমার দিনগুলো কোনোরকম কেটে যাচ্ছিল। মাঝে মধ্যে নিজের ছেলেকে দেখতে ভীষণ মন চাইতো। উপায় না পেয়ে অর্পিতার বান্ধবী নিতুর সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখতাম। অর্পিতা যখন নিতুর হাত থেকে ফোন নিয়ে আমার সাথে কথা বলতে চাইতো, তখন কোনো কথা না বলে ফোন কেটে দিতাম। এভাবে চলতে চলতে নিজের কাছে অনেকটা বিরক্ত হয়ে গেলাম। পরিশেষে মনের সব দ্বিধা ভেঙে 3 মাস পর অর্পিতার বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিলাম। একদিন পর নিতু এসে একটা চিঠি হাতে দিয়ে বলল, ভাইয়া আপনার জন্য অর্পিতা এই চিঠি পাঠিয়েছে, চিঠিটা আবার না পড়েই ছিঁড়ে ফেলিয়ে দিয়েন না। নিতু এটা বলে চলে গেল। চিঠির মোড়ানো ভাঁজ খুলে পড়তে লাগলাম। চিঠিতে লেখা, কেমন আছো প্রিয়? নিশ্চয়ই ভালো আছো, তবে আমি ভালো নেই। কালকে যখন তোমার পাঠানো ডিভোর্স পেপার দেখলাম তখন আমার দুনিয়াদারি যেন মুহূর্তের মাঝে উলটপালট হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল পরিশেষে তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। এ কথা ভেবে কতক্ষণ যে কান্না করেছি তা নিজেও জানি না। মন চাচ্ছিল তোমার ওখানে ছুটে আসি, একটুর জন্য হলেও সামনাসামনি কথা বলি, কিন্তু সাহসে কুলাচ্ছিল না। অবিশ্বাস করে যে তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি, তা সত্যিই ক্ষমার অযোগ্য। নিজের বোনটা যে আমার ভালোবাসার সংসারটা ভেঙে ফেলবে তা দুঃস্বপ্নেও ভাবিনি। যেদিন ও নিজের মুখে স্বীকার করলো সবটাই সাজানো মিথ্যা নাটক ছিল, তখন অনুতপ্ত অনুশোচনায় এক মৃত্যু সমান কষ্ট হচ্ছিল, যা বাহিরের কাউকে দেখাতে পারছিলাম না। নিজের কাছেই শেষ হয়ে যাচ্ছিলাম। তখন আমার কষ্টগুলো নিবারণ করার পথ ছিল কান্না। কান্না ছাড়া আমার আর কোনো পথ জানা ছিল না। আমার কান্নাকাটি দেখে অনেকেই সান্ত্বনা দিয়ে বলতো, আমাকে মেনে না নিলে কি হবে, আমার সন্তানটার কথা ভেবে হলেও মেনে নিবে। তাদের কথা শুনে মনে কিছুটা স্বস্তি পেতাম। হাসপাতালে যখন তোমাকে দেখলাম তখন কতটা যে খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। মনে হয়েছে আমার ছেলেটার জন্য হলেও আমাকে মেনে নিয়েছো, পরক্ষণে আবার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য পাগলামি করলে। তখন পুরোপুরি বুঝে নিলাম তোমার পক্ষে আমাকে মেনে নেওয়া সম্ভব না। এতদিন শুনে এসেছি মা হওয়া নাকি আনন্দের ব্যাপার। আমিও অনেক আনন্দিত হয়েছিলাম, কিন্তু তোমাকে পাশে না পেয়ে আনন্দটা পরিপূর্ণভাবে পাইনি। মনের কোণে এই একটা কষ্ট রয়ে গেল। সে যাই হোক, আমাকে যখন মেনে নিতে পারছো না তো ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই। আমি কখনো তোমার সামনে স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। তোমার নতুন জীবন সঙ্গিনীর প্রয়োজন হলে আরেকটা বিয়ে করতে পারো, আমি তোমাকে বাধা দিব না। ছেলেটা যদি না থাকতো তাহলে তোমার খুশির জন্য হলেও ডিভোর্স পেপারে সাইন করে দিতাম, কিন্তু ছেলেটার ভবিষ্যতের দিকে তাকিয়ে ডিভোর্স পেপারে সাইন করতে পারলাম না। মানুষ তো একই স্ত্রী রেখে আরেকটা বিয়ে করে, তুমিও তাই করো। আমি না হয় দূর থেকে ভাববো সতীন নিয়ে ঘর করছি, আমার কথা হয়তো ভুলেই যাবা, কিন্তু আমার ছেলেটার কথা ভুলে যেও না। ওর শরীরে তো তোমারই রক্ত বইছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর কিছু বলতে চাই না। তুমি হয়তো আবার রেগে যাচ্ছ। ভালো থেকো, আল্লাহ হাফেজ। ইতি তোমার ঘৃণিত স্ত্রী অর্পিতা।
এতক্ষণ চিঠিটা পড়ে ক্ষণিকের জন্য অন্যরকম হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে সবকিছু ভুলে অর্পিতাকে আবার ফিরিয়ে নিয়ে আসি, কিন্তু আগেকার কষ্টকর দিনগুলোর কথা ভেবে মুহূর্তের মাঝে রাগ উঠে গেল। একটানে চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। মন বলছে অর্পিতা যদি আমাকে কষ্টের মাঝে ফেলে চলে আসতে পারে তাহলে আমি কেন পারবো না। ও আমাকে মাস দেড়েক কষ্টের মধ্যে রেখেছিল, ওকে আমি সারা জীবনের কষ্টের মাঝে রাখবো, প্রয়োজনে আরেকটা বিয়ে করব। ও তো নিজেই চিঠির মধ্যে লিখেছে আমি ওর ইচ্ছা পূরণ করব। আনমনে ভেবে যেই বাজারের উদ্দেশ্যে বের হব এমন সময় লক্ষ্য করলাম মা আমার দিকে তাকিয়ে আছেন। কিছুটা থতমত খেয়ে বললাম, মা কিছু বলবা? মা আমার কথা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছুক্ষণ আগে এটা কিসের চিঠি? মা আমার কথা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছুক্ষণ আগে এটা কিসের চিঠি মন লাগিয়ে পড়লি? আবার রেগে মেগে ছিঁড়ে টুকরো টুকরো করে উড়িয়ে দিলি। আমি বললাম, না মানে অফিস থেকে একটা লেটার আসছিল, এই আর কি। মা বলল, আমার কাছে কথা লুকাস না, বল কিসের চিঠি ছিল? আমি বললাম, অর্পিতা চিঠি পাঠিয়েছিল, চিঠিতে অনেক ইমোশনাল কথাও লিখেছে, লিখলে কি হবে, আমি তো ওর কথাই গলে যাচ্ছি না। ওর প্রতি আমার এখন কোনো ভালোবাসা নেই, ওর হাজারটা ইমোশনাল কথার 4 আনা মূল্য আমার কাছে নেই। এতটা ঘৃণা করি আমি ওকে। খারাপ ব্যবহার শুধু ওরা একাই করতে পারে না, আমিও করতে পারি। তাছাড়া আমি এতটাও ভালো বান্দা না যে সকল আঘাত মুখ বুজে সহ্য করে যাব, সবশেষে ওকে আবার কাছে টেনে নিব। মা বলল, তো এখন কি করবি? আমি বললাম, আরেকটা বিয়ে করব, তাও 1 সপ্তাহের মধ্যে। মা বলল, কি আবোল তাবোল বকছিস? তোর ছেলেটার কি হবে, আর পাড়ার প্রতিবেশীরা কি বলবে? আমি বললাম, বাহিরে মানুষজনেরা কি বলল না বলল তার কথায় আমার মাথা ব্যথা নেই, আমার জ্বালা আমি বুঝি, ওরা তা বুঝবে না। মা বলল, ঠিক আছে, তোর মনে যা চাই তুই তাই কর। মা এই বলে কিছুটা রেগে তার রুমে চলে গেল। মা হয়তো মনে মনে চেয়েছিল অর্পিতাকে যেন ফিরিয়ে আনি, কিন্তু মুখ ফুটে প্রকাশ করলো না। আজকে মার রাগ দেখে কিছুটা আন্দাজে আসছে। যাই হোক, অত ভেবে নিজের মাথা খারাপ করতে পারবো না, অনেক ভেবেছি, আর না। এবার অর্পিতাকে দেখিয়ে দিব আমার সিদ্ধান্তে আমি কতটা অটুট আছি। এ ভেবে আরেকটা বিয়ে করার সিদ্ধান্তে উপনীত হলাম। ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে অর্পিতা চিঠিতে এত কিছু লিখেছে। সে যাই হোক, আমার আরেকটা বিয়ে করাতে অর্পিতার আপত্তি যদি নাই থাকে তাহলে আরেকটা বিয়ে করলে আমার সমস্যা কি? অর্পিতাও খুব ভালোভাবে বুঝে গেছে ওকে মেনে নিব না, এর জন্য নিজ থেকে এসব বলেছে। তারপর 1 সপ্তাহের মধ্যে মেয়ে দেখার পর্ব শেষ করে ফেললাম। আমাদের পাশের এলাকার জাবেদ কাকার মেয়ে মাইশাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে সিলেক্ট করলাম। মেয়েটা দেখতে শুনতে নম্রভদ্র, সব দিক থেকে ভালো। বিয়ের দিন তারিখও ঠিক করে ফেললাম। যেদিন মাইশাকে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের বাড়িতে তুলবো সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে যে অর্পিতা আমার বাড়িতে আসবে তা কখনো আশা করিনি। অর্পিতা সরাসরি আমার সামনে এসে বলল, আমাকে কষ্ট দিয়ে এবার তো তুমি খুশি হয়েছো তাই না? এবারও আমার আর আমার সন্তানের কথা ভাবলে না, একবারও আমার আর আমার সন্তানের কথা ভাবলা না। তোমার কথা ভেবে কান্না করতে করতে আজকে আমার চোখের জল মনে হয় শুকিয়ে গেছে। আচ্ছা, আমাকে মেনে নিলে খুব কি ক্ষতি হয়ে যেত? কেন আরেকটা বিয়ে করলে? তোমার জন্য আমি কি যথেষ্ট ছিলাম না? আমি বললাম, না, তুই আমার জন্য যথেষ্ট ছিলি না। যথেষ্টই যদি হতি তাহলে আমার ব্যথায় তুইও ব্যথিত হতি। আমি যত বড়ই অপরাধ করি না কেন তুই তো আমার স্ত্রী ছিলি। কই একটিবারের জন্য সেদিন আমার প্রতি তোর মায়া হয়নি? উল্টো থানায় টাকা ঢেলে এসেছিস কিভাবে আমাকে কারাগারে বেশি টর্চার করা যায়। উল্টো থানায় টাকা ঢেলে এসেছিস কিভাবে আমাকে কারাগারে বেশি টর্চার করা যায়, তাই না? পুলিশ অফিসার নিজে আমাকে বলেছে। এসব কি মিথ্যা? অর্পিতা নিশ্চুপ হয়ে কান্না করে যাচ্ছে। আমি যদি সত্যি তোর বোনের সাথে অসভ্যতামি করতাম তাহলে আমাকে 1000 টর্চার করলেও কোনো আপত্তি ছিল না। নির্দোষ হয়ে আমাকে টানা 3 দিন কারাগারে টর্চার সহ্য করতে হয়েছে। সত্যটা যখন প্রকাশ হলো তখন আমার জন্য তোদের সকলের ভালোবাসা একবারে উথলে পড়লো, তাই না? এসব ন্যাকামি এবার বন্ধ কর, অনেক হয়েছে, আর না। আমি কোনো খেলার পুতুল না যে যখন যা ইচ্ছা হবে তাই করবি। আর হ্যাঁ, আমি 100টা বিয়ে করলেও কি হবে, আমার সন্তানকে আমি ছাড়ছি না, কথাটা মাথায় রাখিস। এবার আমার চোখের সামনে থেকে দূর হ। অনেক রাগান্বিত হয়ে কথাগুলো 1 নিমিষেই বলে ফেললাম। এসব শোনার পর হঠাৎ অর্পিতা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। ওর কাণ্ড দেখে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কণ্ঠনালী থেকে যেন কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না। ওর চোখ থেকে টপ টপ করে অশ্রুকণা আমার পাঞ্জাবিতে পড়ছে। কেমন জানি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। অর্পিতা ফুপিয়ে কান্না করে বলল, আমি আর তোমার সামনে আসবো না। তোমার নতুন জীবন সঙ্গিনীকে নিয়ে সুখে শান্তিতে থাকো, এই দোয়া সবসময় করব। তোমাকে তো আজকে সারা জীবনের মতোই হারিয়ে ফেললাম। এবার আমার সন্তানকেও যদি কেড়ে নাও আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
অর্পিতা এটা বলে হাতের উল্টো পিঠে জল মুছে নিল। তারপর বলল, আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে সারা জীবন পার করে দিতে পারবো। আমাকে ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই। তোমার নতুন স্ত্রীকে নিয়ে তুমি সুখে শান্তিতে থেকো। আমি তোমার লাইফে বিরক্ত করতে আসবো না। আর হ্যাঁ, আমাকে যদি একবারে মেরে ফেলার ইচ্ছা থাকে তাহলে আমার ছেলেকে কেড়ে নিও। অর্পিতা এই বলে অশ্রুকণা ঝরাতে ঝরাতে চলে গেল। ওর এমন ধারাকাণ্ড দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ক্ষণিকের জন্য কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম। দুই হাত দিয়ে নিজের মাথা চেপে সোফায় বসে পড়লাম। আমার জীবনে খুব যদি খারাপ আর বাজে মুহূর্ত হয়ে থাকে তাহলে আজকের দিনটা আমার জীবনের ইতিহাসের পাতায় প্রথম স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। একদিকে আমার ইগো, আরেকদিকে অর্পিতার ইমোশন। দুইটার মাঝে আমার ইগো জিতে গেল। কিছুক্ষণ সোফায় বসে আনমনে ভাবছি, এমন সময় আমার কাঁধে কে জানি হাত রাখলো। লক্ষ্য করলাম মা আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। মার তাকানো দেখে বুঝে নিলাম বড়সড় কোনো অপরাধ করে ফেলেছি। সত্যিই কি অপরাধ করেছি? হ্যাঁ, রাগের বশে আমি অপরাধ করেছি। নিজের বিবেকের কাছে প্রশ্ন করলাম। তারপর অপরাধী কণ্ঠে মাকে বললাম, মা, অর্পিতার সঙ্গে খুব কি বড় অন্যায় করে ফেললাম? মা বলল, হ্যাঁ, মেয়েটার সঙ্গে বড্ড অন্যায় করে ফেললি। অর্পিতার উপর রাগ দেখিয়ে আরেকটা বিয়ে করা তোর সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আমি নিশ্চুপ। মা বলল, আমার দিনও ফুরিয়ে আসছে বাবা, বেশি দিন হয়তো থাকবো না। তবে আজকে তোকে দুটো কথা বলি, শোন। হুটহাট কখনো সিদ্ধান্ত নিবি না, আর রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নিবি না। এই দুই সময়ের মাঝে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। এই দুই সময়ের মাঝে যারা সিদ্ধান্ত নেয় তারা বেশিরভাগ সময় ভুল পদক্ষেপ নেয়। সুতরাং আমি তোর মা হয়ে উপদেশ দিচ্ছি, আর কখনো দুই সময়ের মাঝে কোনো সিদ্ধান্ত নিবি না। হয়তো একটা ভুল সিদ্ধান্তের কারণে জীবন বরবাদ হয়ে যেতে পারে। আর হ্যাঁ, বিচার এক পক্ষ নিয়ে করলে হবে না, অর্পিতার দিকেও তোর দেখতে হবে। দ্বিতীয় বিয়ে যখন করেই ফেলেছিস তখন ছেলেটার কথা ভুলে যাস না। এমন সুযোগ করে দিবি যাতে ওর মার কাছেও থাকতে পারে, আবার তোর কাছেও থাকতে পারে। এই সুযোগটা তোর ছেলেটার জন্য করতে পারবি না? আমি বললাম, হ্যাঁ পারবো মা। মা বলল, অর্পিতা তোর স্ত্রী হয়ে যে বেইমানিটা করেছে তার শাস্তিও দ্বিগুণ পেয়েছে। এখন কথা হচ্ছে, নতুন স্ত্রীকে পেয়ে তোর ছেলেটার সাথে অবিচার করিস না। ওর প্রাপ্য অধিকার ওকে দিস। আমি বললাম, হ্যাঁ অবশ্যই দিব। ওর প্রতি আমার কোনো রাগ ক্রোধ নেই। মা বলল, ঠিক আছে, এখন তোর নতুন স্ত্রীর সাথে কথা বল। আমি বললাম, আচ্ছা। মার সাথে কথা বলা শেষ করে মাইশার কাছে গেলাম। দরজায় আসা মাত্র মাইশা কিছুটা নড়ে চড়ে বসলো। বিছানায় বসা মাত্র মাইশা আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে উচ্চকণ্ঠে বলল, আপনি সত্যি একজন খারাপ মানুষ। আপনার আগের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও আমাকে কেন বিয়ে করেছেন? মাইশার এমন ধারা কথা শুনে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এ মুহূর্তে কি বলা উচিত তা আমার মাথায় খেলছে না। এমনিতেই মন খারাপ হয়ে আছে, তার উপর মাইশার এসব কথা। আমি কিছু না বলে নিশ্চুপ হয়ে রইলাম। কিছুক্ষণ পর মাইশা বিরক্ত হয়ে বলল, কি দরকার ছিল এমনটা করার? আপনি প্রথম স্ত্রীকে নিয়ে তো থাকতে পারতেন, মাঝখানে আমাকে কেন জড়ালেন? আমি বললাম, মাইশা, এসব এখন তোমাকে বলতে পারবো না, তবে সময় হোক সবটা জানতে পারবে। এখন প্লিজ কথা বাড়িও না, আমার ভালো লাগছে না। আমার বিরক্ত মাখা কথা শুনে মাইশা কিছু বলল না, আমার থেকে মুখ ফিরিয়ে রইল। যদিও অর্পিতার উপর রাগ দেখিয়ে মাইশাকে বিয়ে করেছি, এতে আমি যে মহাখুশি বা আনন্দিত হয়েছি ব্যাপারটা মোটেও এমন না। পরিশেষে আমার বিবেকে নাড়া দিয়ে উঠেছে, অর্পিতার সাথে আজও একটু বেশি করে ফেলেছি। তবে সাংসারিক জীবনে যে স্ত্রীর উপর বিশ্বাস ভালোবাসা উঠে গিয়ে ঘৃণায় পরিণত হয়ে যায়, তখন সেই স্ত্রী যতই কান্নাকাটি করে তার ভুল স্বীকার করুক না কেন, তাকে ভালোবাসার আসনে বসানো সম্ভব হয়ে ওঠে না। স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান ঝগড়াঝাটি হবে, তার মীমাংসা হবে, এটা স্বাভাবিক। কিন্তু মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়, স্ত্রীকে মেনে নেওয়া তো দূরের কথা, সেই স্ত্রীকে দেখতেই পারে না। অর্পিতাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, 1 বছর সংসারও করেছে। আমি কেমন ওর নিশ্চয়ই ভালো করে জানা আছে। আফসোস, আমাকে কাছে পেয়েও চিনতে পারলো না। সাধারণ ওর বোনের একটা মিথ্যে কান্নায় ও সত্য মিথ্যা যাচাই বাছাই করার কোনো প্রয়োজন বোধ মনে করলো না, আমাকে জেলে পাঠিয়ে দিল। অর্পিতার বাবা তখন আমাকে এমনিতে দেখতে পারতো না, তার উপর রুমানার মিথ্যা কথা শুনে ভালোই আমার উপর ক্ষেপে গিয়েছিল, যার দরুন এত কিছু হয়ে গেল। তবে সবচেয়ে ভালোবাসার মধুর সম্পর্ক যদি হয়ে থাকে তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই ভালোবাসার স্ত্রীটা যদি অন্য পক্ষ নিয়ে স্বামীকে সাহায্য করার জন্য উঠে পড়ে লাগে, তাহলে সে আপনার যতই ভালোবাসার স্ত্রী হোক কেন, সেই স্ত্রীর প্রতি আপনার বিন্দুমাত্র ভালোবাসা বা ভালো লাগা থাকবে না, থাকবে শুধু রাগ আর ঘৃণা। যেমনটা এখন অর্পিতার উপর আমার রাগ আছে। সত্য কথা কখনো গোপন থাকে না, তা কোনো না কোনো ভাবে প্রকাশ হবেই। আর যখন মিথ্যা অপবাদে কাউকে শুধু শুধু কারাগারে টর্চার করা হয়েছে জানলে, যত বড়ই পাষাণ হোক না কেন, তাদের অনুশোচনা অনুতপ্ত হবে। এমনটা হয়েছে অর্পিতা সহ ওর পরিবারের। সে যাই হোক, ওরা কান্নাকাটি করুক কিংবা হাসুক, তাতে আমার কিছু যায় আসে না। এবার চলুন আমার দ্বিতীয় স্ত্রী মানে মাইশার কথায় আসি। ও প্রথমে আমাকে পছন্দ করতো না,
বলতো আপনার স্ত্রী সন্তান থাকার পরেও আমাকে কেন বিয়ে করলেন। এই বলে মাঝে মধ্যে কান্নাকাটি করলেও কিছুদিন পর সব ঠিকঠাক হয়ে যায়। তখন আর 5টা স্বামী স্ত্রীর মতো মাইশার সঙ্গে আমার স্বাভাবিকভাবে সাংসারিক জীবন যাপন করতে লাগলাম। কিছুদিনের মধ্যে মাইশাও আমাকে আপন করে নিয়েছে। সব ঠিকঠাকভাবে চললেও মাঝে মধ্যে অর্পিতার কথা ভেবে মন খারাপ হতো, কিন্তু পরক্ষণে ওর দেওয়া কষ্টগুলোর কথা ভেবে ভুলে যেতাম। কিন্তু ছেলেটার কথা ভাবলে নিজেকে তখন বড্ড অপরাধী মনে হতো। তখন অর্পিতার কাছ থেকে ঈশানকে কয়েকদিনের জন্য নিজের বাড়িতে নিয়ে আসতাম। মাইশা কখনো আমার ছেলেকে বিরক্ত মনে করে না, নিজের মার মতো আদর যত্ন করে, নিজের ছেলের মতো আদর যত্ন করে। এটা দেখে নিজের কাছে কিছুটা প্রশান্তি কাজ করে। ঈশানকে আমার কাছে নিয়ে আসলে ওইদিকে অর্পিতা আবার কান্নাকাটি করে একাকার হয়ে যায়। তখন ঈশানকে আমার কাছে রাখতে পারি না, বাধ্য হয়ে ফিরিয়ে দিতে হয়। এভাবে 3 বছর চলে যায়। এর মধ্যে আমার দ্বিতীয় স্ত্রী মাইশার একটা কন্যা সন্তান হয়। এর মাঝে অর্পিতা কখনো আমার কাছে স্ত্রীর অধিকার নিতে আসে নাই, এমনকি কখনো আমার কাছ থেকে ডিভোর্সও চাইনি। তখন আমার আগেকার রাগ নেই বললেই চলে। রাগের ঘরে আমিও তো কম কিছু করিনি। একদিন আমার আগেকার সিদ্ধান্ত পাল্টে ফেললাম। অর্পিতা যখন এতদিন কেটে যাওয়ার পরেও ডিভোর্স চাচ্ছে না, তো ওকে পুনরায় স্ত্রীর অধিকার দিয়ে ফিরিয়ে আনবো। এটা ভেবে প্রথমে মাইশার কাছে বিষয়টা বললাম। এটা শুনে মুহূর্তের মাঝে মাইশার মুখশ্রী কালো করে ফেললো। পরে যখন ভালোভাবে বুঝিয়ে বললাম, তারপর আমার সিদ্ধান্তে একমত হয়েছে। 3 বছর পর হুট করে একদিন অর্পিতার বাড়িতে চলে যাই। অর্পিতার বাবা মা আমাকে দেখে অনেক খুশি হয়েছিল, তবে অর্পিতা খুশি হতে পারে নাই। ভেবেছে ঈশানকে কেড়ে নিয়ে যেতে এসেছি। মুহূর্তের মাঝে ঈশানকে অর্পিতার পেছনে আড়াল করে বলল, এই খবরদার, আপনি আমার ঈশানকে কেড়ে নিয়ে যাবেন না। কি পেয়েছেনটা কি? যখন যা খুশি তাই করবেন। আমি আমার ছেলেকে একটুর জন্য হলেও আড়াল হতে দিব না। অর্পিতা এটা বলে ঈশানকে নিয়ে হনহন করে তার রুমে চলে যেতে লাগলো। অর্পিতার সামনে গিয়ে বললাম, আজকে শুধু ঈশানকে কেড়ে নিয়ে যেতে আসি নাই, আজকে ঈশানের মাকেও কেড়ে নিয়ে যেতে এসেছি। আমার এ কথা শুনে মুহূর্তের মাঝে অর্পিতার ঠোঁটের কোণেও মিষ্টি হাসি উদয় হয়, কিন্তু পরক্ষণে কি যেন ভেবে আবার মুখশ্রী কালো করে ফেলল। অভিমানী কণ্ঠে বলল, আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছেন কেন? তাছাড়া আমাকে আপনার বাসায় নিয়ে গেলে আপনার দ্বিতীয় স্ত্রী মানে মাইশা মন খারাপ করবে। এসবের দরকার নেই, আপনি বরং মাইশাকে নিয়ে থাকেন। আমি আমার ছেলেকে নিয়ে বেশ ভালো আছি। আমি বললাম, দেখো অর্পিতা, আগে যা কিছুই হোক না কেন সবকিছু ভুলে একটা সমাধানের মধ্যে আমি আসতে চাচ্ছি। আমি খুব ভালো করেই লক্ষ্য করেছি 3টা বছর কেটে যাওয়ার পরেও কখনো স্ত্রীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াওনি, আবার ডিভোর্সও চাওনি। সময়ের সাথে ঈশানও বড় হচ্ছে। তোমার আমার কারণে ঈশান কেন কষ্ট পাবে? ওর তো কোনো দোষ নেই। তাই সব দিক থেকে বিবেচনা করে ঈশান সহ তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসছি। আর মাইশার সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করে এখানে এসেছি। এখন বলো, ছন্নছাড়া জীবন নিয়ে থাকবা নাকি ঈশানকে নিয়ে আমার কাছে ফিরবা? আমি কথা দিচ্ছি, তোমার প্রাপ্য মর্যাদা আমি দিব, এতে বিন্দুমাত্রও ভেজাল নেই। আমার কথাতে অর্পিতা নিশ্চুপ হয়ে রইল। আমি ওর নিশ্চুপ থাকা দেখে বললাম, অর্পিতা, এখন তোমার আর আমার রাগ অভিমানের সময় না। ঈশান বড় হচ্ছে, তার কথা ভেবে কিন্তু আমার ইগো ভেঙে আগ বাড়িয়ে তোমার বাসায় এসেছি। বোঝার চেষ্টা করো। অর্পিতা মাথা নিচু করে আমার দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। ব্যাস 3 বছর পর অর্পিতাকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। প্রতিবেশীরা আমাকে নিয়ে নানান রকম সমালোচনা করছে, তাতে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার ভালোটা আমার বুঝতে হবে। তবে আমার কপাল সত্যি অনেক ভালো, মাইশার মতো ভালো মনের একজনকে পেয়ে, মাইশার মতো ভালো একজন মেয়েকে পেয়েছি। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো কখনো অর্পিতাকে বাড়িতে আনতে দিত না। তা আমিও ভালো করে বুঝতে পেরেছিলাম। অর্পিতাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর কিছুদিন মাইশা ও অর্পিতা কেমন জানি সংকোচবোধ নিয়ে যে যার মতো থাকতো। তবে সেটা বেশি দিন থাকেনি। মাস দেড়েকের মাঝে মাইশা অর্পিতা তারা নিজেরাই মিল হয়ে যায়। ব্যাস, তাদের একত্রে হওয়া দেখে নিজের কাছে এখন অনেক প্রশান্তি লাগে। 2 স্ত্রী একত্রে থাকা সত্ত্বেও কোনো ঝগড়া বিবাদ নেই। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অপবাদ গল্পের সম্পূর্ণ পর্ব এখানেই শেষ করলাম। গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন আরেকটি গল্প আসতে যাচ্ছে। তো ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।